মধ্যে একটা বড় জিনিস, উত্তরবঙ্গে বড় বিপর্যয় হয়েছে, সবাই জানেন, এবং উত্তরবঙ্গে নিয়ে লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিরেন রিজিজু এসেছেন, খগেন মুর্মু মার খেয়েছেন, এবং শঙ্কর ঘোষও আহত হয়েছেন অভিযোগ। তা কোনো এলাকায় বিপর্যয় হলে প্রথমে দরকার উদ্ধার কাজ, ত্রাণ, পুনর্বাসন, পরপর আসে। তৃণমূল প্রশ্ন করছে যে কেন্দ্রীয় মন্ত্রী নিজের চোখে সব দেখে গেলেন, কিরেন রিজিজু সফর হলো, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের খরচ দেবে তো, মানে আর্থিক সাহায্য করবে তো, এটা তৃণমূলের অভিযোগ। অর্থাৎ তৃণমূল ওই ঠিক আমফানের মতন চাল, ত্রিপল কতটা পাওয়া যাচ্ছে, কতটা ভেতরে ঢুকবে, তার সেটাই হচ্ছে তার ক্যালকুলেশন। আর অলরেডি কেন্দ্র সরকার কত টাকা, কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে, অলরেডি ডিসবার্স হয়ে গেছে, সবে সদ্য টাকা পেয়েছে, সেটা নিশ্চয়ই তৃণমূল সরকার জানে। একটা বিরাট অ্যামাউন্ট অফ টাকা, একটা টাকা রাজ্য সরকার পেয়েছে জাস্ট রিসেন্টলি, কোনো খাতে হলেও টাকাটা পেয়েছে। কিন্তু তৃণমূলের বক্তব্য হচ্ছে তারপরেও যে ত্রাণের জন্য কত টাকা পাওয়া যাবে, কতটা কি টাকা পাওয়া যাবে। এবার আমি বলছি যে তৃণমূল কংগ্রেস যখন এত ত্রাণ, তৃণমূল কংগ্রেস এক্সপায়ার্ড হওয়া জিনিসপত্র ত্রাণের মধ্যে কেন দিচ্ছে? যে জায়গাটায় এই যে বিপর্যয়, জায়গার একটা ডেমোগ্রাফি থাকে। এই যে নাগরাকাটা অ্যাসেম্বলিতে বড়, মানে ওখানে বিপর্যয়ের পরিমাণটা খুব বেশি। জলপাইগুড়ি নাগরাকাটা অ্যাসেম্বলিটা কিন্তু আলিপুরদুয়ার লোকসভার একদম। এবার এমপিও বিজেপির, এমএলএও বিজেপির। ইন্টারেস্টিংলি নাগরাকাটা অ্যাসেম্বলিতে যদি লোকসভার ভোটের ফলাফল দেখা যায়, বিজেপি বিপুলভাবে পিছিয়ে রয়েছে। তৃণমূল জেতেনি সিটটা, আলিপুরদুয়ার বনষ্টিকা এমপি, কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট লোকসভাতে নাগরাকাটায় ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। এবার এর মধ্যেই ঘটেছে, মনোজ ওরাও কুমারগ্রামের এমএলএ, বিজেপির এমএলএ, বা জয়ন্ত রায় এমপি জলপাইগুড়ির, বিক্ষোভটা হচ্ছে কেন? আমি একদম ডকুমেন্টেড কথা, ঘটনাচক্রে আমারই প্রশ্ন, এ সব কটা প্রশ্ন আমার। চা বলয় নাগরাকাটা যে জায়গাটা যদি দেখা যায়, এটা চা ডমিনেটেড এরিয়া, টি বেল্ট, চা বাগান রয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ওন টি গার্ডেন রয়েছে। মানে কেন্দ্রীয় সরকার মালিক, ব্যক্তি মালিক নয়, একাধিক বাগান কেন্দ্রীয় সরকার মালিক, অ্যান্ড্রিউল কোম্পানি মালিক। আমার করা প্রশ্ন, পার্লামেন্টের উত্তর, জিতিন প্রসাদের উত্তর, পীযূষ গোয়েলের উত্তর, স্টার কোয়েশ্চেনের উত্তর, যে না আমরা মাইনে দিতে পারছি না, আমাদের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, স্কুল বাস নেই, ক্রেশ হচ্ছে গোয়াল ঘরের মতো। এবার এই যে ক্ষোভ, এটা কি জনবিক্ষোভ বলছো? না, মানুষের, আমি জাস্ট একটা কথা বলতে চাই। 2016 সালে যে বিধানসভা নির্বাচন, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আলিপুরদুয়ারের জেলার মাদারিহাটে মনোজ জিজ্ঞাসা জিতেছিলেন, মাদারিহাটে প্রথম বিজেপির এমএলএ হিসেবে। উনি বলেছিলেন যে ডানকানের রুগ্ন 7টা বাগান আমরা অধিগ্রহণ করব। পার্লামেন্টে নির্মলা সীতারামন তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার। আমরা দেখলাম গেজেট নোটিফিকেশন বেরোলো, 7টা বাগান অধিগৃহীত হবে। উইদিন আ মান্থ অল গার্ডেন্স গট ক্লোজড। এগুলো খোলার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই মানে নাগরাকাটায় তৃণমূল জিতলো কেন? নাগরাকাটা অ্যাসেম্বলিতে লিড পেলো কেন? আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। এই ক্রেশ করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, হেলথ সেন্টার চা বাগানে সেটাও তার নয়, বাসের দায়িত্বও তার নয়। এই ফেজে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চা বলয়ে 93টা ক্রেশ হাউস, 53টা হেলথ সেন্টার এবং 11টা বাস রুট, সেই জেলায় তৃণমূলের ক্ষোভ প্রচন্ড, বিরাট পাবলিক ক্ষোভ। আপনি এর আগের রাজনৈতিক দলে যেখানে ছিলেন সেখানেও তারাও কিছু করেনি, তার মানে আপনি বলছেন। যাই হোক, এবার আমি বলছি আজকের যে বিভিন্ন পত্র পত্রিকায় চা বাগানে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করেছেন। তাই জন্য যেটা করেছেন, যে কারণে চায়ের আগে এত বছর দার্জিলিং এর চা যেখানে এক নম্বরে ছিল, সেই দার্জিলিং চা বিশ্বের পিছিয়ে পড়েছে। রিজনটা হচ্ছে বিজেপি সরকার, এবং নেপালে থেকে সরকার 2014 সালে নাকি অমিত শাহের বিএসএফ নকল চা ঢুকে পড়ছে নেপাল থেকে, চা শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে। কারুর সঙ্গে কথা না বলে নিজে ওই জল ঢাকা নদীর এমবার্কমেন্ট যেগুলো, আমার প্রশ্ন 11 আগস্ট ইন্ডো ভুটান রিভার কমিশন সালে তৈরি হওয়া এমবার্কমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার লিখছেন যে ইন্ডো ভুটান রিভার কমিশন চাই। যেভাবে ইললিগাল এনক্রোচিং হয়েছে ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নদীকে
থেকে এতগুলো যেভাবে নদী, এম্বার্কমেন্ট করে দিয়েছে না, 56টা জবরদখল এনক্রোচমেন্ট করেছে, 56টা নদী, আজকে তার সেই দায়ও নাকি 56টা আজকে নদী, ভারতীয় রায়না, জনতা পার্টি সরকারের। সন্তোষ, তোরসা, বলুন একটা flooded, অপদার্থ সরকার না ইন্দো-ভুটান প্রাণ রিভার দিতে পারে, কমিশন, আরে ভাই না রাজস্বী, মানুষকে রক্ষা করতে তোমার পারে, সরকার না কোনো কাজ সেখানে করতে পারে, বলছে কারণ যে আমি চুরির ইন্দো-ভুটান টাকায় রিভার চলে। কমিশন করবো ওটা না। উত্তরবঙ্গের ইন্দো-ভুটান রিভার কমিশন করলে সমস্যা কোথায়? উত্তরবঙ্গের জনসংখ্যা যত, ইন্দো-ভুটান রিভার কমিশন প্রপোর্শনের ফলে বাজেট অ্যালোকেশন কত বনবাসী উত্তরবঙ্গের জন্য? আমি বাংলার মানুষ বনবাসী। কিছু করে যখন কমিউনিস্ট পার্টি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো-ভুটান রিভার কমিশন নাটক করে এসছে। ইন্দো-ভুটান রিভার কমিশন আরে রাখুন বারবার আপনার ইন্দো-ভুটান, কেন ও সমস্ত রাখবো? কথা আপনাদের কেন কথা। রাখবো? ইন্দো-ভুটান রিভার সায়ন- কমিশন সায়নদীপ। 11th অগাস্ট গভর্নমেন্ট বলছে আমরা করবো আরে না। 11th অগাস্ট চা বাগান নিয়ে এত তরজা হলো, চা বাগানের জমি লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করে চা বাগানের শ্রমিকদের থেকে সেই জমি কেড়ে নেওয়া, সেই জমি বড় বড় কর্পোরেটের হাতে তুলে দেওয়া, কেন্দ্রীয় সরকারের বাগান, রাজ্য সরকারের যে বাগানগুলো আছে সেগুলো কি হচ্ছে? সরকারের কোনো বাগান নেই। যথেষ্ট আছে, রাজ্য সরকারের অনেকগুলো কোনো আছে, বাগান নেই। বিষয় সবই চলছে। একদম পলিটিক্যাল জায়গায় চলে যাই, যে গোটা উত্তরবঙ্গের যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের মোট 54টা বিধানসভা আসন। 2024-এর লোকসভা ভোটের ফলাফলের যদি নিরিখ দেখি, বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টি 2024-এ। তো এই যে বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে বিজেপি উত্তরবঙ্গকে মনে করে, সেই জন্যই কি এত লড়াই? দুটো জিনিস ভাবতে হবে। এই ঋতব্রতদা বলছিলেন ইন্দো ভুটান রিভার কমিশনের কথা, সুমন কাঞ্জিলাল বিধানসভায় যে কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে ছিলেন তখন, বিধানসভায় চলে এলেন, বললেন, এবং একটা প্রতিনিধি দল তৈরি হলো যে ইন্দো ভুটান রিভার কমিশনের জন্য। কারণ একটাই, সিসামারা নদী দিয়ে, ভুটান দিয়ে যে ডলোমাইট আসছে, সেই ডলোমাইট ওই অঞ্চলের, আমি আজকেও কথা বললাম ওই এলাকায় জলদাপাড়ায়, যে বিভিন্ন নতুন গ্রাম, তারপরে এই যে পঞ্চায়েতগুলো, এই পঞ্চায়েতগুলোর বাড়ির ওখানে যে পলি জমেছে, সেই আস্তে আস্তে শুকাচ্ছে এবং তাদের কি দুর্বিষহ অবস্থা, এটা ভাবা যায় না। ইন্দো ভুটান রিভার কমিশন হলে যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য এই জল ছাড়াটা এবং জল আসাটা অনেকটা কমাতে পারত। এবার আমি আসি নির্বাচনের ক্ষেত্রে। উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, এবং সেই ঘাঁটিতে এটা বিশ্বদা আমরা সবাই জানি, একটা সময় অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা না, পরবর্তীকালে প্রধানমন্ত্রী বাংলায় আবার টুইট করে বলে দিলেন যে এই উত্তরবঙ্গের বিপর্যয় কি হয়েছে, এটা বাঙালির একটা আশার জায়গা। কিন্তু যে কথা আপনি বললেন যে আজকে উড়িষ্যা, হিমাচল প্রদেশ যখন এরকম ডিজাস্টার হচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, তাদের সেই সাহায্যটা সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ, রাজনীতির কাছে নয়। কিন্তু যে সাধারণ মানুষ ওই সাহায্যটা, যে শুধু ত্রাণ নয়, ওই যে প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য করবে। এবার নির্বাচনের আগে দেখুন যে ইস্যুগুলো উত্তরবঙ্গে অত্যন্ত ইম্পর্টেন্ট, চা বাগানের কথা বলছিলেন, চা বাগানের ইস্যু ইম্পর্টেন্ট। বিজেপি কি করে এলো উত্তরবঙ্গে, তাদের ঘাঁটি তৈরি করলো কি করে? পৃথক রাজ্যের স্বপ্ন দেখিয়েছে, বলেছে গোর্খাদের অধিকারের কথা, গোর্খা কাউন্সিল তৈরি করার কথা। সুতরাং অনেক বড়, হ্যাঁ, অনেক স্বাস্থ্য, শিক্ষা, সেক্ষেত্রে যে আশা ছিল সাধারণ মানুষের যে বিজেপি এতদিন ওখানে সংগঠন শক্তিশালী করে যা যা করতে পারবে, সেটাকে একটা ধাক্কা লাগলো, এবং সেই ধাক্কা লাগার কারণে কিন্তু এখনো কিন্তু ধাক্কাটা লেগেছে, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেডারেল স্ট্রাকচার মানে না, সেই কারণে তাদের পশ্চিমবাংলায় সব জায়গায় তৃণমূলের নেতাদের জনরোষের উন্নয়ন শিকার যদি হওয়া উচিত। তৃণমূল এতই করে থাকতো, তাহলে বিগত দুজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হেরে যেত না। কিন্তু সেইটা নিয়ে আজকে আলোচনার মানে অ্যাকচুয়াল বিষয়বস্তু না। আমার মানে একটা বোধহয় তথ্যের অপলাপ হচ্ছে, হিমাচল প্রদেশ, কেরালা, পাঞ্জাব, এই তিনটেতে গত এক বছরে ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা হয়নি, একমাত্র উত্তরাখণ্ডে ঘোষণা হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে বিরোধী সরকার আছে সেখানে ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা হয়নি। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপির মানবাধিকার বা বিজেপির এই আইন শৃঙ্খলার অবনতিটা না মার খেলে মনে পড়ে। যখন ওরা মারে তখন এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক জনরোষ। সিজেআই বিআর গাভাইকে যখন জুতো চুড়ে মারা হচ্ছে, একটা নিরামিষ টুইট শুনতে পাচ্ছি আমরা, তখন একজন কারোরও ভেতর থেকে না যে এটা সংবিধানের ওপর আঘাত। কেউ এটা এক মিনিট বলো, এক সেকেন্ড, কি বিজেপি করেছে নাকি? বিজেপি করেনি। কথা বলছো তাহলে? ভাস্কর আমরা কি রাও বলেছি যে বিজেপি কংগ্রেস কর্ণাটকের করেছে? সাপোর্টার। আমরা কি বলেছি কংগ্রেস করেছে? ভাস্কর রাও ওর থেকে একটু বড় নেতা, যখন তিনি সাপোর্ট পশ্চিমবঙ্গে করেছেন। দাঁড়িয়ে ও জানে না, ও হোয়াটসঅ্যাপ প্রধানমন্ত্রী একটাও কোনো এটাকে কন্ডেম করে বিবৃতি দিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী একটাও কন্ডেম করে বিবৃতি দিয়েছেন? দেশের প্রধান শিক্ষক জুতো ছুটছে, প্রধানমন্ত্রী ছুটে যাবেন না, অমিত শাহ ছুটে যাবেন না, বিজেপি সব ব্যাপারে আলুর দোষ আছে, বিজেপির আলুর দোষ আছে। এই কারণে ওদেরকে কামিনী কাঞ্চনের পার্টি বলেছে, তোমরা কথা। আরে বিজেপির আলুর দোষ আছে বলে বিজেপি
আরে তথাগত রায় তোমাদের কমিউনিকেশনে পার্টি বলেছে, ওইখানে তথাগত রায় তোমাকে কমিউনিকেশনে পার্টি বলেছে। অত তুমি আলু খুলতে যেও না, তুমি আলু খুলতে যাও, তুমি ত্রাণ খুলতে যাও। ত্রাণ না হলে পরিত্রাণ পাবে না, ত্রাণ না হলে পরিত্রাণ পাবে না। অদল বদল করেছিলে কি করে সেটা আগে প্রতীক, দেখো। যেটা আমি বলতে চাইছিলাম যে উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ঘাঁটি, এবং উত্তরবঙ্গ এমন একটা জায়গা যেখানে বিজেপি এখনো যদি আমরা দেখি সেখানে কিছুটা হলেও তৃণমূলের থেকে এগিয়ে আছে। বিশেষ করে ঋতব্রত দায়িত্বে আছে নিজে, অনেক চেষ্টা করে একটা দুটো সিট হয়তো বার করেছে আলিপুরদুয়ারের মতো জায়গায় এবং জলপাইগুড়ির মতো জায়গায়, চা বাগানের যেসব জায়গাগুলো আছে সেখানে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, সেটা কি কোথাও মানে তাদের অস্তিত্ব রক্ষা বা ভোট রক্ষা বা তাদের জায়গা রক্ষার লড়াই? দেখুন, আমি এই বিপর্যয় কেন্দ্রিক যে ত্রাণ এবং ত্রাণ বন্টন, সেটা কি নির্বাচনে মানুষ যখন ভোট দেবে তার কাছে কি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে কি? এটা কিন্তু আমি যেটুকুনি আমি জানি যে আগে যখন এরকম বিপর্যয় হয়েছে, বিপর্যয়টা কিন্তু ভোট দেওয়ার সময় কতটাকে ত্রাণ দিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হয় না। ইম্পর্টেন্ট ইস্যু হয় সার্বিক তার যে জীবনযাপন, তার যে অবস্থান, তার উন্নতি হয়েছে কিনা, সেই জায়গার উন্নতি হয়েছে কিনা। এবং এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি, দেখুন এই যে আপনারা যারা আপনাদের সাংবাদিকরাই গেছেন, তারা কিন্তু বলছে যে সবাই এসে দেখে চলে যাচ্ছে। কবে যে ত্রাণটা এসে পৌঁছবে, কবে তার বাড়িটা মেরামত হবে, কবে সুষ্ঠু হবে, এইটা কিন্তু ধরুন আজকে কেন্দ্রীয় সরকার তারা যদি চায় যে তাদের উত্তরবঙ্গের মাটি আরো শক্ত হোক, তাদের রাজনৈতিক মাটি, তাহলে তাদেরকে কিন্তু আরো বেশি এটা অন্তত দেখানোর জন্য করা উচিত। কিন্তু আজও তো দেখতে পেলাম না। আজকে এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স, তারা যে এলো, তারা কতটা কি করলো এবং তারা এসডিআরএফ এর সঙ্গে সমন্বয় করলো কিনা সেটাও তো আমরা দেখতে পেলাম না। রাজনীতিটা ত্রাণ নিয়ে যেন না হয়, ত্রাণটা যাতে ভালোভাবে মানুষের কাছে পৌঁছায়, তাদের জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, ঠিক পুনর্বাসনটা হয় দ্রুততার সাথে, সেইটা অন্তত কেন্দ্রীয় সরকারের কাছে তো অনেক ক্ষমতা, এসআইআরও করে দিচ্ছে। তাহলে ত্রাণটা সঠিকভাবে বন্টন করুক, রাজ্য সরকার ফেলিওর, তাহলে সেটা করুক, সেটা অন্তত তাড়াতাড়ি করলে উত্তরবঙ্গের মানুষ যারা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে তাদের সুরাহা হবে। না, একদমই তাই সদস্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সময় আমার কাছে একদম নেই, একটাই কথা যে ভোট এসে গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যেভাবে ভোটের হাওয়া, এসআইআর থেকে শুরু করে ত্রাণ সবকিছু নিয়ে গরম হচ্ছে, তাতে আগামী দিনে হয়তো আরো বাড়বে এবং দিওয়ালির পরে বিহারের ভোটের পরে হয়তো পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের আলোচনাও চলবে, একই সঙ্গে যে রাজনৈতিক তর্ক বিতর্ক সেগুলোও চলবে। কিন্তু সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে ত্রাণ দেয়া, সেটা দলমত বিশেষে সবার ঊর্ধ্বে উঠে করা উচিত বলে অন্তত আমাদের মনে হয়। অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ভালো থাকবেন সবাই।